হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আমরা এখন আলোচনা করব মক টেস্ট 13 নিয়ে, অর্থাৎ এটা মক টেস্টের 13তম পার্ট। এর আগে আরও 12টা পার্ট দেওয়া হয়েছে, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, কোন মুঘল সম্রাটের সমাধিস্থল ভারতের বাইরে অবস্থিত? আপনারা যদি 12তম পার্ট মক টেস্টের দেখে থাকেন তাহলে এই প্রশ্নের খুব সহজেই উত্তর করতে পারবেন। এখানে অপশান কী কী রয়েছে? হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, জাহাঙ্গীর। জাহাঙ্গীরের সমাধিস্থল ভারতের বাইরে অবস্থিত, এবং ভারতের বাইরে কোথায় অবস্থিত সেটাও জানা দরকার। ভারতের বাইরে পাকিস্তানের লাহোরে অবস্থিত জাহাঙ্গীরের সমাধিস্থল। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? এখানে অপশান রয়েছে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বেঙ্গালুরু। এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এটি জামশেদজি টাটার সক্রিয় সমর্থনে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1909 সালে। সব কিন্তু মনে রাখতে হবে। এখানে কিন্তু এইভাবেও প্রশ্ন আসতে পারে যে কার সক্রিয় সমর্থনে এই ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়েছিল এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নিউ দিল্লি, দেরাদুন, এলাহাবাদ, ভুবনেশ্বর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ, নিউ দিল্লি। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট পুষা ইনস্টিটিউট নামেও পরিচিত। এই ইনস্টিটিউট প্রথমে অবস্থিত ছিল বিহারের পুষাতে, আর সেই কারণেই কিন্তু পুষা ইনস্টিটিউট নামেও পরিচিত। কিন্তু 1934 সালে পুষায় ভয়াবহ ভূমিকম্পের পর 1936 সালে নিউ দিল্লিতে এই ইনস্টিটিউট স্থানান্তরিত করা হয়। প্রত্যেকটা কিন্তু মনে রাখবেন যে পুষা ইনস্টিটিউট এবং ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দুটোই কিন্তু এক, এবং পুষা থেকে কত সালে এটা স্থানান্তরিত হয়েছিল সেটাও কিন্তু মনে রাখতে হবে, 1936 সালে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমান্ত রেখা সর্বাধিক? ঝাড়খণ্ড, বিহার, সিকিম, ওড়িশা। আমরা জানি পশ্চিমবঙ্গের সঙ্গে এই 4টি রাজ্যের সীমান্ত রেখা আছে, এবং এই 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যটির সীমান্ত রেখা সবথেকে বৃহত্তম? সবথেকে বৃহত্তম সীমান্ত রেখা হচ্ছে ঝাড়খণ্ডের। প্রায় 500 কিলোমিটার বিস্তৃত এই সীমান্ত রেখা। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? এখানে অপশান রয়েছে সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, শশাঙ্ক, কনিষ্ক। এর সঠিক উত্তর হচ্ছে কনিষ্ক, অর্থাৎ অপশান ডি এর সঠিক উত্তর। দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে। আপনারা সব সময় চেষ্টা করবেন আমি উত্তরটা বলে দেওয়ার আগে নিজে উত্তরটা করে ফেলার। যদি এত তাড়াতাড়ি উত্তর করতে না পারেন তাহলে ভিডিওটা পজ করে তাড়াতাড়ি নিজে উত্তরটা করে নেবেন, তারপর উত্তরটা আমার বলার অপেক্ষা করবেন। কারণ তখন যদি আমি আগে বলে দিই তাহলে কিন্তু আপনার উত্তরটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা প্রিপেয়ার। মক টেস্ট প্র্যাকটিস হচ্ছে মানে আপনি কতটা প্রিপেয়ার সেটাই দেখার চেষ্টা হচ্ছে। নেক্সট প্রশ্ন, মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটি কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে? এখানে অপশান রয়েছে কি? মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জার্মানি, রাশিয়া। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, রাশিয়া। 42তম সংবিধান সংশোধনী, অর্থাৎ 1976 সালে যে সংবিধান সংশোধনী হয়েছিল সেই সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলি যুক্ত করা হয়েছিল, এবং ভারতের সংবিধানে মোট 11টি মৌলিক কর্তব্যের ব্যবস্থা করা হয়েছে। সব কটা কিন্তু ইম্পর্টেন্ট এখান থেকে যে কটা পয়েন্ট বললাম। তাহলে কি মৌলিক কর্তব্য কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছিল? রাশিয়া। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে কবে সংযোজিত হয়েছিল? 1976 সালে যে সংবিধান সংশোধন হয়েছিল। কততম সংবিধান সংশোধন? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যগুলিকে যুক্ত করা হয়েছিল। এবং মোট কতগুলি মৌলিক কর্তব্য আছে? মোট 11টি মৌলিক কর্তব্য আছে। সব কটা কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, সব কটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে। লোকসভার সভাপতি হিসাবে কে নিযুক্ত হন? এখানে অপশান রয়েছে প্রধানমন্ত্রী, স্পিকার,
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। এইখানে অনেক স্টুডেন্ট ভুল করে উপরাষ্ট্রপতি উত্তর করে দিয়ে আসবে এবং উপরাষ্ট্রপতি যদি আপনি উত্তর করেন তাহলে সম্পূর্ণ রকমভাবে উত্তর ভুল হবে, কারণ লোকসভার সভাপতি হিসাবে নিযুক্ত হন স্পিকার, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর, এবং রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি। এই দুটোর পার্থক্য কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে লোকসভার সভাপতি হিসাবে কে নিযুক্ত হন, স্পিকার, এবং রাজ্যসভার সভাপতি কে হন, উপরাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, কোন কমিটি পঞ্চায়েতি রাজের সুপারিশ করেছিল? এখানে অপশান রয়েছে শাহরিয়া কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, ওয়াংচু কমিটি, ইরা কমিটি। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বলবন্ত রায় মেহতা কমিটি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোথায় মানি বিলের কথা উল্লেখ আছে? এখানে অপশান এ আর্টিকেল 110, অপশান বি আর্টিকেল 113, অপশান সি আর্টিকেল 130 এবং অপশান ডি আর্টিকেল 133। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর্টিকেল 110। আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। এবং এছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে পারেন, কারণ সেখানেও অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়, অনেক প্রশ্ন দেওয়া হয়, অনেক মক টেস্ট দেওয়া হয় এবং অনেক নোটস দিয়ে সাহায্য করার চেষ্টা করা হয়। নেক্সট প্রশ্ন, কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছায়? এখানে অপশান কি রয়েছে, পরিবহন পদ্ধতি, পরিচলন পদ্ধতি, বিকিরণ পদ্ধতি এবং নিচে রয়েছে উপরের কোনোটি নয়। সবার আগে ভাবুন, পরিবহন পদ্ধতি এবং পরিচলন পদ্ধতির মাধ্যমে তাপকে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু সূর্য থেকে তাপ যখন পৃথিবীতে পৌঁছায় সেখানে কিন্তু মাঝখানে বিশাল গ্যাপ থাকে, সেখানে কিন্তু কোনো মাধ্যম থাকে না। সুতরাং এখান থেকেই আপনার সঠিক উত্তর বেরিয়ে আসবে। তাহলে সঠিক উত্তর কী হবে, বিকিরণ পদ্ধতি। বিকিরণ পদ্ধতির মাধ্যমে সূর্যের তাপ পৃথিবীতে পৌঁছায়। নেক্সট প্রশ্ন, নাইরোবি কোন দেশের রাজধানী? এখানে অপশান কী রয়েছে, মেক্সিকো, জর্ডন, কেনিয়া, কাতার। এর সঠিক উত্তর হচ্ছে কেনিয়া। কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। ঠিক আছে, এখান থেকে আরেকটা প্রশ্ন আমি করছি, মেক্সিকোর রাজধানী কী? মেক্সিকোর রাজধানী কী সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, দেখি আপনারা কে কে সঠিক উত্তর দিতে পারেন। নেক্সট প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? এখানে অপশান কী কী রয়েছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, লোহা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, লোহা। পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল হল লোহা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্যাসটি জ্বলনশীল নয় কিন্তু দহনে সহায়ক? হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন। এবার এখান থেকে ভাবুন, হাইড্রোজেন, হাইড্রোজেন নিজেই দহনশীল। কার্বন ডাইঅক্সাইড অত্যাধিক পরিমাণে বেড়ে গেলে কী হবে, দহন হবে না, সুতরাং নিজে জ্বলনশীল নয় কিন্তু দহনের সহায়ককে অক্সিজেন, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, দেবভূমি কোন রাজ্যকে বলা হয়? এখানে অপশান কী কী রয়েছে, অপশান রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এর সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশ। এখানে কিন্তু অনেকে কেরালার সঙ্গে গুলিয়ে ফেলবে এবং উত্তর ভুল করার সম্ভাবনা থাকবে। দেবভূমি বলা হয় হিমাচল প্রদেশকে এবং কেরালাকে বলা হয় ঈশ্বরের নিজস্ব দেশ। এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ রাখবেন। ঈশ্বরের নিজস্ব দেশ কোন রাজ্যকে বলা হয়, কেরালাকে, আর দেবভূমি বলা হয় হিমাচল প্রদেশকে। নেক্সট প্রশ্ন, বিখ্যাত ধর্মস্থল বৈষ্ণোদেবী মন্দির কোন রাজ্যে অবস্থিত? এখানে অপশান কী কী রয়েছে, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি, জম্মু ও কাশ্মীর। বিখ্যাত ধর্মস্থল বৈষ্ণোদেবী জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত এবং জম্মু এবং কাশ্মীরে আরেকটি ধর্মস্থল অবস্থিত, সেটাও খুব বিখ্যাত, সেটি হচ্ছে অমরনাথ। অনেক মানুষ প্রত্যেক বছর অমরনাথ যাত্রায় যান এবং এই অমরনাথও হচ্ছে জম্মু এবং কাশ্মীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কবে সংঘটিত হয়েছিল?
এখানে অপশান রয়েছে অপশান এ 1912, অপশান বি 1917, অপশান সি 1923, অপশান ডি 1945। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1917। মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব 1917 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ধ্রুব কোন বংশের রাজা ছিলেন? এখানে অপশান কী কী রয়েছে? পাল বংশ, চোল বংশ, রাষ্ট্রকূট বংশ, সেন বংশ। ধ্রুব ছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। এখন রাষ্ট্রকূট বংশের সম্বন্ধে যত আলোচনা করছি, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠা থেকে বলুন, ভেবে নিয়েছেন? কে কে পেরেছেন? ওকে, আমি বলে দিই। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এখানে অপশান রয়েছে ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তাইবজি, রহিমতুল্লাহ সাহানি, সৈয়দ মোহাম্মদ বাহাদুর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি বদরুদ্দিন তাইবজি। বদরুদ্দিন তাইবজি 1887 সালে মাদ্রাজ অধিবেশনে, সালটাও মনে রাখতে হবে, 1887 সাল, এবং কোন অধিবেশনে? মাদ্রাজ অধিবেশনে, অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশনে। আমরা কি জানি, 85 সালে প্রথম, 86 সালে দ্বিতীয় এবং 87 সালে তৃতীয় অধিবেশন হয়েছিল, অর্থাৎ তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বদরুদ্দিন তাইবজি। এছাড়া বাকি যে তিনজন নাম আছে, সেই তিনজনও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন, সেগুলোও আমরা একটু দেখে নিই। ফিরোজ শাহ মেহতা 1890 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মনে রাখতে হবে, কত সাল এবং কোন অধিবেশন। কোন অধিবেশন কত সাল না মনে রাখলেও অন্তত এনারা অধিবেশনে সভাপতিত্ব করেছেন সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। রহিমতুল্লাহ সাহানি 1896 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। সৈয়দ মোহাম্মদ বাহাদুর 1913 খ্রিস্টাব্দে করাচি অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো শুধু প্রিলির ক্ষেত্রে না, এই প্রশ্নগুলো কিন্তু মেনে আসতে পারে, সেই লেভেলের প্রশ্ন এই প্রশ্নগুলো। আজাদিন সরকারের মন্ত্রিসভায় প্রধান উপদেষ্টা কে ছিলেন? এখানে কী কী রয়েছে? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি এন সরকার, অপশান ডি SAIR। এখানে অনেকজনই সুভাষচন্দ্র বসু অ্যান্সার করে দিয়ে চলে আসবে, আর এই অ্যান্সার যদি করে আসে তাহলে কিন্তু ভুল হবে। সুভাষচন্দ্র বসু ছিলেন আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী, যুদ্ধ ও পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বাধিনায়ক। কিন্তু আজাদ হিন্দ সরকারের মন্ত্রিসভার প্রধান উপদেষ্টা ছিলেন রাসবিহারী বসু, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর। এছাড়াও এন সরকার ছিলেন আইনগত উপদেষ্টা। আইনগত উপদেষ্টা কে ছিলেন যদি বলা হতো তাহলে হতো এন সরকার, এবং SAIR ছিলেন প্রধান সচিব। নেক্সট প্রশ্ন, ক্রিপস প্রস্তাবকে কে ব্যাংকের পোস্ট ডেটেড চেকের সাথে তুলনা করেছিলেন? এখানে অপশান কী রয়েছে? বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ, মহাত্মা গান্ধী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ক্রিপস প্রস্তাবকে ব্যাংকের পোস্ট ডেটেড চেকের সাথে তুলনা করেছিলেন। 1942 সালের মার্চের শেষের দিকে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের প্রচেষ্টার জন্য পূর্ণ ভারতীয় সহযোগিতা ও সমর্থন আদায়ের জন্য একটা ব্যর্থ প্রচেষ্টা করেছিল, এবং সেই ব্যর্থ প্রচেষ্টাটাই হচ্ছে এই ক্রিপস মিশন। এই ক্রিপস মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? এটাও কিন্তু একটা প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে। ক্রিপস মিশনের নেতৃত্ব দিয়েছিলেন সিনিয়র মন্ত্রী স্ট্যাফোর্ড ক্রিপস। আই হোপ আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। আমি আবার বলছি, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো না করে থাকেন তো সেখানেও লাইক এবং ফলো করে নিন, যা সেখানেও কিন্তু আমাদের অনেক মক টেস্ট দেওয়া হয়, অনেক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়, নোটস দেওয়া হয়, যেগুলো আপনাদের চাকরির পরীক্ষার জন্য উপকারী হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।